নমস্কার বন্ধুরা, উড়ানের আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি মহারাজ তার বাবার সাথে বসে কথা বলছে। মহারাজ বলে, আচ্ছা বাবা, তোমার জীবনে কি কখনো শান্তি নেই বলো তো? তখন মহারাজের বাবা বলে, কি আর করব বল। আচ্ছা শোন না, আমার না পেটটা খুব ব্যথা করছে। আমি তোকে কিছু বলবো বলবো ভাবছি, কিন্তু সবসময় পূজা মা তোর সঙ্গেই থাকছে। তখন মহারাজ বলে, কি বলছো বাবা, তুমি তো নিজেই চাও যে পূজা আমার সঙ্গেই থাকুক। তখন মহারাজের বাবা বলে, হ্যাঁ সে তো আমি অবশ্যই চাই, আসলে আমার পেটটা ব্যথা করছে, বুঝতেই তো পারছিস। তখন মহারাজ বলে, নিশ্চয় তুমি কিছু খাওনি, দেখো এত বড় এলাহি আয়োজন কিন্তু তোমার টাকাতেই হচ্ছে। হ্যাঁ। তখন মহারাজের বাবা বলে, আরে না সেটা নয়, আমার মনে আসলে অনেক প্রশ্ন আছে। আচ্ছা প্রিয়াঙ্কা তোকে এমন কি বললো বলতো? প্রিয়াঙ্কা তখন সবার সামনে তোকে ওটাই বা কেন বললো যে আমি যা করেছি সব তোর ভয়ে করেছি, আমি আরবপতির মেয়ে, কেন বললো? তখন মহারাজ বলে, ও আচ্ছা, এটাই হচ্ছে তোমার পেটে ব্যথার কারণ, তাই তো? তখন মহারাজ বলে, আমারও না পেটটা খুব ব্যথা করছে। তখন মহারাজের বাবা বলে, এই তো শুরু করে দিলি তুইও। মহারাজ বলে, শোনো, আমারও না প্রশ্ন আছে অনেক। তুমি এত টাকা কোথা থেকে পেলে বলো তো? কার কাছে ধার করেছো তুমি? রিটায়ারমেন্টের সব টাকা তো তুমি দাদাকে দিয়ে দিয়েছো। সংসারটা তো অনেক কষ্টেই চলে, গুনে গুনে তুমি সংসারে খরচ করো। কার কাছে ধার করেছো? আর তাছাড়া তোমার 3 ছেলে তো কোনো কাজের নয়। তখন মহারাজের বাবা বলে, কে বলেছে কাজের নয়? সোমনাথ তো চাকরি করে। তখন মহারাজ বলে, চাকরি করে? চাকরির নাম করে গড়ের মাঠে বসে হাওয়া খায়। মহারাজের বাবা বলে, কি? মহারাজ বলে, আচ্ছা ছাড়ো, বাদ দাও সব কথা। মহারাজ বলে, তুমি শুধু এটা বলো, তুমি কার কাছ থেকে টাকা ধার করেছো? মহারাজের বাবা তখন মনে মনে বলে, একটা সুদখোরের কাছ থেকে টাকা ধার করেছি, জানলে তো তুই খেপে যাবি, তাই তোকে বলবো না। মহারাজের বাবা বলেন। মহারাজ তখন মনে মনে বলে, এখানেও কোনো রহস্য আছে। এই তোমাদের সব রহস্য পেটের মধ্যে রাখতে গিয়ে না আমারই পেটটা ব্যথা করছে। তখন সেখানে পূজা আসে, চা বা কফি কিছু একটা নিয়ে এসেছে পূজা। তখন পূজা বলে, এ কি, তোমার পেটে ব্যথা করছে? মহারাজ বলে, এই যে আরেকজন এলেন, হাইপার। এই তোমরা সবাই তো হাইপার কেন বলো তো? মহারাজ বলে, এটা তো বিয়ে বাড়ি, তোমরা একটু আনন্দ করো না। তখন ঠাম্মি, পিসিমা, মামাম সবাই আসে। ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ বিয়ে বাড়ি, আনন্দ করবো তো। তার আগে বলতো যে ওই দুটো ধূর্ত শেয়ালকে তুই কিভাবে শায়েস্তা করলি? পিসিমা বলে, আর প্রিয়াঙ্কা এত ফ্রড জেনেও তুই কিভাবে বিয়েটাতে অ্যালাউ করলি দুজনের বলতো? মহারাজের বাবা বলেন, আমিও কিন্তু এটাই জানতে চাই মহারাজ। পূজা মনে মনে ভাবে, ওনার মুখে অস্বস্তির ছাপ কেন? জয়া মাম্মাম তখন প্রশ্ন করে, আর ওই শিবানিধি, উনি বা কী করে বিয়েটা সম্প্রদান করলেন বিয়েতে? প্রিয়াঙ্কাই বা কী করে সেটা অ্যালাউ করলো? এরকম একের পর এক প্রশ্ন করে মহারাজকে। মহারাজ চুপ করে থাকে। প্রিয়াঙ্কাকে ওইভাবে মিছরি মিমি কেন বলে ডাকলো? ঠাম্মি বলে। মহারাজ তো মনে মনে সেই প্রতিজ্ঞার কথাই ভাবতে থাকে যে এই কথা সে কাউকে বলবে না। পূজা বলে, বলবে বলবে, সব বলবে, তোমরা একটু শান্ত হও না। ঠাম্মি বলে, তুই তো দাদার বিয়েতে আনন্দ করছিলি, তাই আমরা তোকে কেউ কোনো প্রশ্ন করিনি। এদিকে দেখা যাচ্ছে বাড়িতে ফিরছে পূর্ণিমা, আর ফোনে কথা বলছে। বাড়িতে গিয়ে দেখবো মহারাজ সব লণ্ডভণ্ড করে রেখেছে, আর ওর বাচাল বউ পূজা ওর মাথাটা বসে বসে চিবোচ্ছে। ফোনে গল্প করেই যাচ্ছে, আর তার মেজো ছেলের মেজো বউয়ের নামে উল্টোপাল্টা কথা বলেই যাচ্ছে পূর্ণিমা। এদিকে ফোনে কথা হয়ে গেলে মনে মনে ভাবতে থাকে পূর্ণিমা, একটা ছবি তো পাঠাবি বিয়ের, নাকি বিয়েটা হয়নি, এই সমস্ত কথা ভাবছে। কাকে ফোন করবে সেটাই ভাবছে। ড্রাইভারকে বলে, গাড়িটা আপনি একটু ওদিকে ঘোরাবেন, আমি বিয়ে বাড়িতেই যাব, আজ আমার ছেলের বিয়ে। বলতে থাকে যে মেয়ে যদি বিয়ে করতে আসতে পারে ছেলেকে, তাহলে মা কেন ছেলের বিয়েতে যেতে পারবে না? আমিও যাব। বিয়ে বাড়িতে যাবে বলেই ঠিক করে পূর্ণিমা। এরপরে বিয়ে বাড়ি পৌঁছে যায় পূর্ণিমা, আর মাধুরী দেখিয়ে দেয় যে সবাই মিলে কোথায় বসে গল্প করছে, সেখানে চলে যায় পূর্ণিমা। এসেই বলে, কিরে শয়তান, জয়া মাম্মামকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, বলে সর, দিয়ে চেয়ারে বসে পড়ে। শুনলাম দরজা ভেঙে সে এসে হাজির হলি বিয়ে বাড়িতে। মহারাজের বাবা বলে, যা করেছে বেশ করেছে। তখন আঙ্গুল দেখিয়ে বলে, চুপ পূর্ণিমা, তোমার সাথে কথা হচ্ছে না, তোমার ধাড়ি ছেলে আর বিহায়া বউয়ের সাথে কথা বলতে চাই। পূর্ণিমা বলে, দেখো মাধুরী, দেখো তোমার প্রথম প্রেমের হাল দেখো। তখন পূজা মাধুরীর দিকে তাকায়, তা তোরা দুজনেই এলি, না তোদের খোকন স্যারকেও কোলে করে নিয়ে এলি? মহারাজ তো সমানে হাত ডলছে, মনে হচ্ছে তার যেন খুব রাগ হচ্ছে, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে রেখেছে। মহারাজ বলে, নিজের মাত্রা ছাড়িও না মা, তুমি জানো তোমার জন্য আজকে পূজা বিপদে পড়তো, অল্পের জন্য ওর কোমরটা বেঁচে গেছে, না হলে ভেঙে যেত। পূজা বলে, থাক না এখন এসব কথা, তুমি বাড়িতে গিয়ে মায়ের সাথে কথা বলো। পূর্ণিমা শুনে অবাক হয়। মহারাজ বলে, প্লিজ আমাকে কথা বলতে দাও পূজা। পূর্ণিমা বলে, বাবা এই কয়েক ঘন্টায় কি হলো মহারাজ তোর? আপনি থেকে সরাসরি তুমিতে চলে এলি যে? কি পূজা রানী, আমার এই গোয়ার ছেলের উপর কি জাদু করেছো? মা বলে চিৎকার করে ওঠে মহারাজ।
সবাই চমকে ওঠে, মহারাজের দিকে তাকায়। আশেপাশে সবাই দেখে মহারাজকে। মহারাজ ওখান থেকে চলে যায়। বাড়ি ফের একবার, তারপর তোদের দুজনকে বোঝাবো যে কত ধানে কত চাল। পূর্ণিমা বলে। দেখা যাচ্ছে জয়ন্ত, তার বন্ধুরা শিব সবাই এক টেবিলে বসে আছে। শিব বলে বাড়িতে আসুক প্রিয়াঙ্কা ফ্রড, তারপর বুঝবে কত ধানে কত চাল। জয়ন্ত বলে ওরকম বলো না ভাই, হাজার হলেও তোমার বড় দাদার বউ। শিব বলে আরে আমার তো মাথাতেই ঢুকছে না, ওই মেজদা বড়দা প্রিয়াঙ্কার ওই বিয়েটা মেনে নিল কেন? আরে নিশ্চয়ই কোনো সলিড কারণ আছে, না হলে মহারাজ কিন্তু ভুল ডিসিশন নেওয়ার ছেলে নয়। শিব বলে আরে মেজদা যে হেয়ালি করছে তাতে আমার ভয় করছে জয়ন্তদা। জয়ন্ত বলে তুমি মেজদার উপর ভরসা করো ভাই, সব ঠিক হবে। শিব বলে আরে ও বড্ড সরল ছেলে, তুমি জানো না। সবাই বলে পূজা বৌদি আছে না ওর সাথে, তুমি একদম চিন্তা করো না। এই সমস্তই গল্প করতে থাকে তারা, যতই হাসি মজা হোক না কেন। শিব বারবার একই কথা বলছে, আমার কোনো কিছুই কিন্তু সুবিধের লাগছে না। তখন জয়ন্তও মনে মনে ভাবতে থাকে। জয়ন্ত মনে মনে এটাই ভাবে যে আমরা সবাই সব কিছু জানি, না হলে মাসাজ বালি হয়ে যে যেই বাড়িতে যায় সেই বাড়িটাকে সে কখনো তার হবু বরকে নিজের বাড়ি বলে? কতটা ধূর্ত হলে কেউ এমন কাজ করতে পারে? আচ্ছা, এই প্রিয়াঙ্কা আমাদের মহারাজকে ইমোশনালি ব্ল্যাকমেল করছে না তো? জয়ন্ত এটাই ভাবতে থাকে। মহারাজের থেকে কোনো প্রতিশ্রুতি নেয়নি তো? মহারাজের সরলতার সুযোগ নেয়নি তো? সবই ভাবতে থাকে জয়ন্ত। এরপরে আবারও সবাই মহারাজ আর পূজা বৌদির কথা বলতে থাকে। শিব তখন বলে একবার যদি আমার মেজদাকে দিয়ে কেউ কোনো প্রমিস করায় না, তাহলে সেই মেজদা ওই প্রমিস কিন্তু আমরণ বজায় রাখবে অ্যাট এনি কস্ট। আমার শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা, কোনো ধূর্ত শেয়াল যাতে আমার মেজদাকে না ঠকায়। শিব বলে। এরপরে সবাই মিলে পূজা বৌদি জিন্দাবাদ বলে হাত মেলাতে থাকে। এরপরে পূর্ণিমাকে প্রণাম করে সোমনাথ আর প্রিয়াঙ্কা। পূর্ণিমাও গলা জড়িয়ে ধরে প্রিয়াঙ্কাকে, বলে আমার সোনা মেয়ে, সুখী হও তোমরা। পূজা মহারাজকে বারবার বলে তুমি কিন্তু আজকে প্লিজ মিস্টার কুল হয়ে থেকো। মহারাজ বলে হ্যাঁ, বরফের মতো ঠান্ডা। পূজা বলে হ্যাঁ তাই থেকো। পূজাদের দিকে তাকিয়ে বলে পূর্ণিমা, শত্রুর মুখে ছাই দিয়ে অনেক বড় হও। ঠাম্মি বলে আমরা এতজন গুরুজনরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদেরকে প্রণাম না করে শুধু তার শাশুড়িকে গিয়ে প্রণাম করলো। পিসিমা বলে ছি ছি, ঘেন্না ঘেন্না, তোমাদের বাড়ি আসতে ভালো লাগে না বৌদি? পূর্ণিমা বলে আসবেন না, কে আসতে বলে পিসিমা? কেউ বলে না তো। পূর্ণিমা বলে। জয়া বলে আহ নিমা থাম না তুই, এত লোকের সামনে। তখন পূর্ণিমা বলে তুই থাম। পিসিমা বলে ও শুধুমাত্র তুমি কথা বলবে পূর্ণিমা, আর বাকিরা সবাই থেমে থাকবে তাই তো? পিসিমা বলে আমি আর আসবো না তোমাদের বাড়ি। তখন ঠাম্মি বলে আসবে না মানে? রোজ আসবে। পূর্ণিমা প্রিয়াঙ্কাকে পেয়ে একেবারে সাপের পাঁচ পা দেখেছে নাকি? ওর ভাবনাটা যে ভুল সেটা কিন্তু প্রতি মুহূর্তে আমাদেরকে ওকে বুঝিয়ে দিতে হবে। মহারাজের বাবা বলেন। মহারাজ বলে বাবা আমরা বাড়ি গেলাম, এত ঝামেলা বাজে লাগছে, আর ভাল লাগছে না। পূর্ণিমা বলে হ্যাঁ হ্যাঁ যা যা তোরা যা, আজ আমার বড় ছেলের বিয়ে, আমি বাসর জাগবো, আর তোরা দুজনে বাড়িতে গিয়ে আফসোস কর। পূর্ণিমার কথা শুনে তো সবাই বেশ অবাক হয়। শোন, যেই পথ দিয়ে এসেছিস সেই পথ দিয়ে ঢুকিস কিন্তু, হ্যাঁ। পূর্ণিমা বলে ও খোকন স্যারকেও সঙ্গে নিয়ে যা। খোকন স্যার চিৎকার করে বলে ওঠে আরে এর মধ্যে আবার খোকন স্যারকে টানছেন কেন? এমনিতেও আপনি আমাদেরকে না ওই মেন্টাল আর ফিজিক্যাল টর্চার করেছেন, বুঝতে পেরেছেন? পূর্ণিমা তো খোকন স্যারের দিকে তাকায়। খোকন স্যার বেশ রেগে গেছেন। মহারাজ বলে খোকন স্যারকে চোখ রাঙিও না মা, অন্যায়টা তো তুমি করেছিলে, মেনে নাও না। মহারাজরা যখন বেরোবে তখন সৌরভ বলে আমি এবার আসি রে। তখন সৌরভকে দেখে পূর্ণিমা বলে এনাকে কে নেমন্তন্ন করেছে? মহারাজের তখন ব্যাপারটা খারাপ লাগে। সৌরভ তখন নিজে এগিয়ে আসে, বলে আমাকে চিনতে পারছেন না? আমি সৌরভ, সৌরভ সান্যাল, মহারাজের সাথে একসাথে ইঞ্জিনিয়ারিং পড়তাম, ওর কলেজ ফ্রেন্ড। তখন পূর্ণিমা চিনতে পারে, বলে ও আচ্ছা আচ্ছা, বাবা তুমি এত বড় পুলিশ অফিসার হয়ে গেছো। তখন আশীর্বাদ করে সৌরভকে, ভালো থাকো। তখন বলে দেখো তোমার বন্ধুকে দেখো আর তোমাকে দেখো, তুমি কত বড় পুলিশ অফিসার হয়ে গেছো, আর তোমার বন্ধুকে দেখো কিচ্ছু না। সবার সামনে এরকম বলাতে মহারাজের আবারও খারাপ লাগে। পূর্ণিমা বলে তুমি কিন্তু ওর সাথে একদম যোগাযোগ রেখো না, নাহলে কিন্তু তোমার রেপুটেশনে আঁচড় পড়বে, মনে রেখো কাকিমার কথা। সৌরভের ব্যাপারটা শুনে খারাপ লাগে। পূর্ণিমা বলে আপনি সকলের সামনে বাড়ির সম্মান ধুলোয় মেশাচ্ছেন মা, দয়া করে এইভাবে সবার সামনে আপনার মেজো ছেলেকে অপমান করবেন না। হাত জোর করে বলে পূজা। আপনার মেজো ছেলেকে সৌরভদা খুবই মানে। পূর্ণিমা বলে ও তাই? সৌরভ বলে হ্যাঁ কাকিমা, মহারাজ আমার প্রাণ বাঁচিয়েছিল, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমার প্রাণ বাঁচিয়েছিল। পূর্ণিমা বলে পাপস খরণ করছিল। আর এটা বলাতেই পূজা আর মহারাজ পূর্ণিমার দিকে তাকায়। মহারাজ সেখান থেকে যেতে গেলে পূজা হাত ধরে আটকে নেয় আর বলে কে যে পাপী সেটা সময়ই প্রমাণ করবে। এদিকে প্রিয়াঙ্কা মনে মনে ভাবে পরিবারের সবাই এত হেয়ালি করে কেন কে জানে। ধুরি মনে মনে বলে এই পূর্ণিমা ম্যাডাম না মহারাজকে বড্ড অপমান করে। তবে পূজাটারও জোর দিন দিন বাড়ছে। আর মহারাজ না পূজাকে খুব প্রশ্রয় দেয়, আমাকেও কোনোদিনও মহারাজ এতটা প্রশ্রয় দেয়নি। এগুলোই ভাবতে থাকে মনে মনে মাধুরী। পূর্ণিমা বলে তোর বউ খুব লায়ক হয়েছে মহারাজ। মহারাজ হাসে, বলে সবাই মুখ বুঝে আমার মতো অন্যায়টা সহ্য করতে নাও পারতে পারে মা,
প্রিয়াঙ্কা মনে মনে ভাবে, কোন অন্যায় মুখ বুজে সহ্য করার কথা বলছে মহারাজ। মহারাজের বাবা তখন শিবানীকে বলে, আপনি খেয়ে নিন, আমাদের বাড়ির ঝামেলা ওই মহাশ্মশানের চিতার আগুনের মতো, এটা কোনোদিনই কিন্তু নিভবে না। শিবানী মাসিমা বলেন, এবার আমরা বাড়ি যাই। তখন তাদেরকে দেখে পূর্ণিমা বলে, এরা এখানে কেন? প্রিয়াঙ্কা তো বেশ ভয় পেয়ে যায়। পূর্ণিমা বলে, ব্যাপারটা বুঝতে পারছি না তো। তখন বলে, শিবানী মাসিমাই তো প্রিয়াঙ্কা বৌদি সম্প্রদানটা করলেন। তখন পূর্ণিমা অবাক হয়ে যায়, বলে মানে কেন? মহারাজ বলে, মানে খুবই সিম্পল। উনি তো প্রিয়াঙ্কা বৌদির যখনই বলতে যাবে তখন প্রিয়াঙ্কা ইশারা করে মহারাজকে বলে দেয় না বলার জন্য। প্রিয়াঙ্কা যে মহারাজকে ইশারা করছে সেটা পূজা দেখে ফেলে। মহারাজ তখন বলে, আপনার চোখ বটে, আপনাকেও তো কাল্টিভেট করতে হচ্ছে দেখছি। পূজা তখন প্রিয়াঙ্কাকে বলে, আপনি কি ওনাকে কিছু বলতে চান? তখন প্রিয়াঙ্কা চুপ করে যায়। কি হলো প্রিয়াঙ্কা দিদি? তখন পূর্ণিমা বলে, এই বাচাল মেয়ে, তুমি প্রিয়াঙ্কাকে প্রশ্ন করছো কোন সাহসে? পূজা বলে, সাহস নয় মা, আমি যেই অধিকারে এখানে আছি সেই অধিকারেই আমি ওনাকে প্রশ্নটা করছি। পূর্ণিমা বলে, চুপ, একদম বেয়ারা মেয়ে। তখন সোমনাথের বাবাকে বলে, এই যে মিস্টার মুখার্জি, আপনাকে বলছি ভদ্রমহিলার এই বাচ্চাটিকে এখান থেকে চলে যেতে বলুন। হচ্ছে না আমার, চলে যেতে বলছি। সবাই চুপ করে থাকে। প্রিয়াঙ্কা তখন মনে মনে বলে, আমার এই নিষ্পাপ মেয়েটার সাথে এই দুর্ব্যবহারটা আপনি না করলেই পারতেন মিসেস মুখার্জি। পূর্ণিমা বলে, আরে কি বললাম, এদের যেতে বলো না। মহারাজ তখন বলে, সীমা আপনারা এখানেই থাকুন, এত রাত্রে আপনারা গাড়ি করে ওই গ্রামে ফিরবেন না, তাতে বিপদ হতে পারে। পুলিশের যত বড়ই কর্তারা আপনাদের সঙ্গে থাকুক না কেন। প্রিয়াঙ্কা একটু শুনে খুশি হয় মনে মনে। পূর্ণিমা বলে, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে মহারাজ, কিছু করিস না কিন্তু এরকম। পূজা বলে, দয়া করে আপনি বাড়াবাড়ি করবেন না মা, এত রাতে আমরা শিবানী মাসিমার মিত্রীকে কোথাও যেতে দেব না। তারা আজকে রাতে আমাদের সাথে আর আমাদের বাড়িতেই থাকবেন। প্রিয়াঙ্কার চোখে জল আসে, মনে মনে বলে, মহারাজ আর পূজারিনী তোমরা সত্যি খুব ভালো, কিন্তু আমি যে অত ভালো নই। পূর্ণিমা বলে, তোমার বাচালতা এবার আকাশ ছোবে। মহারাজের বাবা বলে, তোমার অসভ্যতামি এবার পাতাল ছোবে। পূর্ণিমা বলে, বাড়িটা আমার। মহারাজের বাবা বলে, বাড়িটা আমাদের, আর সেখানে পূজা মায়েরও অধিকার আছে। সোমনাথ তখন বলে, প্রিয়াঙ্কারও আছে। সবাই হাসে। মহারাজের বাবা বলে, ধূর্ত শেয়াল। প্রিয়াঙ্কা মনে মনে ভাবে, পূজা আর মহারাজের বাবার এই স্নেহের সম্পর্কটা রাখবো নাকি ভাঙবো? এই সোমনাথ আর প্রিয়াঙ্কা, চলো তো, আমরা যারা তোমাদের ভালোবাসি সবাই মিলে আজ বাসর জাগবো। মহারাজের বাবা বলেন, মা নাকি কোমর দুলিয়ে আনন্দ করবেন। সেটা আবার কোথায়? না, ছেলের বাসরে। অদ্ভুত। সবাই হাসতে থাকে। পূর্ণিমা বলে, কি ভাষা মুখে লোকটার। ঠাম্মি ফার্স্টে হাত জোর করে, তারপরে নামিয়ে নেয়, বলে, না, হাত জোর করে এখানে কোনো ফল হবে না, চলো চলো সবাই বাড়ি চলো। সবাই বাড়ি চলে যায়। থাকে শুধু প্রিয়াঙ্কার বান্ধবী আর মাধুরী। মহারাজ বলে, তাহলে মা, তোমার সঙ্গে তো বেশি কেউ থাকলো না, তাই না? পূজা বলে, মানুষকে অপমান করলে তারা কতদিনই বা সহ্য করবে? পূজার দিকে তাকিয়ে থাকে মহারাজের মা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলকে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে উড়ানের আরেক নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে।